বলে আবার আয়নের পিছে পিছে ইউ টার্ন মারছে। আর আয়নও বারবার বলছে, সময় নেই আদ্রিকা, একদম সময় নেই। এখনো গেট সাজানো বাকি, ছাদে এখনো স্টেজ করা হয়নি। ও শিট, গোলাপ ফুলগুলো এখন আনা হয়নি। এই হিমেল, ফুলগুলো কোথায়? বলেই আয়ান আবারও আদ্রিকাকে পেরিয়েই চলে গেল। কিন্তু আদ্রিকাও হার মানল না, সব কাজ ফেলে আয়নের পিছে ছুটতে থাকলো। আরে বাবা, না খেলে শক্তি আসবে কই থেকে, আর কাজ করবে কি করে? এই লোকের কি এটাও ঘটে ঢোকে না? এরকম করতে করতে অবশেষে আয়ান বলল, আদ্রিকা লক্ষ্মী বউ আমার, শোনা বউ, কথা শোনো। আমার সত্যি সময় নেই, তুই বলে একটা কাজ করো, আমাকে খাইয়ে দাও তুমি। সব শেষে এটাই মানলো আদ্রিকা। সে এখন রীতিমতো আয়নের পিছু পিছু ঘুরছে আর আয়নের মুখে ক্ষণে ক্ষণে খাবার তুলে দিচ্ছে, যেন আয়ন একটা 2 বছরের বাচ্চা। এই দৃশ্য দেখে রাবেয়া বেগম আজিম চৌধুরীর উদ্দেশ্যে বললেন, দেখছো দেখছো তোমার ছেলেকে, দেখো কেমন নিজের বউকে পিছু পিছু নিয়ে বেড়াচ্ছে। আহারে মেয়েটা নিজে এখনও খায়নি, অথচ তোমার ছেলেকে বাচ্চাদের মতন ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে। তোমার ছেলে একদম তোমার মতন হয়েছে। তোমরা বাপ ছেলে বউদের খাটাতে খুব ভালোবাসো, তাই না? স্ত্রীর কথায় আজিম চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। তিনি তো জানেন এখন একটু কথা বলতে গেলেই এই অনুষ্ঠানেই কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে তার বউ। তার থেকে চুপ থাকাই শ্রেয়। কিছুটা বেলা গড়িয়েছে, অনুষ্ঠানের জন্য গেট সাজানো, বাড়ি সাজানো আংশিক শেষই হয়েছে। আদ্রিকা সহ বাড়ির সকল মেয়েরা খাবারের দিকটা আয়োজন করছে। সবাই যে যার মতো ব্যস্ত। সকলের নাস্তাটাও সবাই একসাথেই করতে পারলো না, সবাই কোনো মতেই খেয়ে নিল। আয়ান তো আদ্রিকার হাতে খেয়ে জমিয়ে কাজ করছে। এদিকে রামিসা পড়েছে আরেক বিপাকে। যতবারই সে হিমেলের দিকে তাকাচ্ছে ততবারই হিমেল তাকে চোখ পাকাচ্ছে, যার অর্থ বেশি লাফালাফি করলে খবর আছে তোর। হিমেলের ভয়ে এখন সে লাফাতেও পারছে না, চুপচাপ বসে মুখে আটা মেরে বসে আছে। বিষয়টা খেয়াল করে অবাক হয় আদ্রিকা। ব্যাপারটা কি হলো? মেয়েটা হঠাৎ এমন ফাটা টায়ারের মতো চুপসে গেছে কেন? সকাল থেকে নয়নতারা আর সার্জিসের তো দেখায়নি। সার্জিস একটু আগে নিজের বাড়িতেই চলে গেছে। সন্ধ্যায় একেবারে পরিবার সহ মেয়েটি অনুষ্ঠানে আসবে। সবার কার্যক্রম প্রায় হয়ে গেলে যে যার ঘরে গেল বিশ্রাম নেওয়ার জন্য। দুপুরের পর আত্মীয়রা শুরু করলো। আদ্রিকাও নয়নতারা সাজের জন্য বিউটি পার্লারের সাথে যোগাযোগ করলো। বিকেলের আগেই বাড়ির সব বেঁধে সাজগোজ শেষ করতেই হবে। আদ্রিকা একটু আগে সব কাজ শেষ করে ঘরে এসে দখল দেখলো আয়ান বিছানায় বসে আছে। আদ্রিকাকে আসতে দেখে আয়ান টেনে টেনে বলল, সে কি তুমি? আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আসার পথে পড়ে গেছো। অবশ্যই তার এই মহারানীর পা পড়লো। আদ্রিকা ভালোই বুঝলো সকাল থেকে আয়নের সাথে কথা বলার সময় পায়নি দেখি সে এখন খোঁচা মারছে। আয়নের পাশে বসেই আদ্রিকা বলল, এভাবে বলছেন কেন? আপনি তো দেখলেন সকাল থেকে কত কাজ করতে হলো সবাইকে। আমি তো আপনাকে খাইয়ে দিলাম, এমনকি আপনি নিজেও ব্যস্ত ছিলেন কাছে। আয়ান টেনে টেনে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন বাহানা বানাও। আসল কথা হচ্ছে তুমি আমাকে এখন আগের মতো আর ক্যারি করো না। আদ্রিকা ভ্রু কুঁচকে বলল, আপনার মতলবটা কি বলুন তো? এরকম বাচ্চাদের মতো বিহেভ করছেন কেন? আয়ান চোখ বড় বড় করে বলল, আরে বাস, আমার বউ দেখছি খুবই বুদ্ধিমতী। এরপর ধরফর করে উঠে এসে আদ্রিকার কাছে ঘেঁষে বসলো আর বাচ্চাদের মতো করেই বলে উঠল, ঠিক বলেছ, আমার একটা মতলব আছে। আদ্রিকা ভ্রু উপরে উঠিয়ে জিজ্ঞেস করলো, কি মতলব? আয়ান হাত দিয়ে নিজের গাল ইশারা করলো। আদ্রিকা বুঝতে না পেরে তাকিয়ে রইল। আয়ান বলল, এখানে একটু আদর করে দাও। আদ্রিকা চোখ বড় বড় হয়ে গেল আর বলল, আপনি কি দিন দিন নির্লজ্জ বেহায়া পুরুষে পরিণত হচ্ছেন? আয়ান মাথা নেড়ে বলল, হুম, বেহায়া হলে আমি তোমাকে জিজ্ঞেসই করতাম না, নিজেই চুমো নিয়ে নিতাম। তবে আমি তো আবার ভদ্র সুশীল একটা সরল মানুষ, এই কারণেই চেয়ে নিচ্ছি। এই চিকালে এখানে একটা সুন্দর জবরদস্ত চুমো দাও তো। সকাল থেকে আমি ভিটামিন চুমো শূন্যতায় ভুগছি। আদ্রিকা আগের মতো করেই বলল। আপনি এগুলো কোথা থেকে শিখে এসেছেন বলেন তো? আয়ান এবার বিরক্তকর দৃষ্টিতে তাকালো আর বলল, তুমি যদি আমাকে চুমো না দাও, এখান থেকে আমি তোমাকে যেতে দেবো না। এক্ষুনি ভদ্র ভালো মেয়ের মতো এখানে একটা চুমো দিয়ে চলে যাও, আটকাবো না। কারণ আমি খুব ভালো করে জানি আজকে সারা রাত আমি তোমাকে আর পাবোই না। এমনকি হতে পারে আগামী 2 দিন বিয়ের অনুষ্ঠানের কারণে তোমার আশেপাশেও যেতে পারবো না। এখন ফটাফট সুন্দর করে একটা চুমো দাও তো বউ। আদ্রিকা আগে থেকে লজ্জা পেত, কিন্তু এখন সে অবাক হয়ে কুড়ি পাচ্ছে না। চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে আয়নের নামক মানুষটির দিকে। লোকটা একদম হুট করেই বদলে গেল কেন?
সন্ধ্যার আবেশ নেমে এসেছে। আকাশের লালচে গোলাপি আভা মিশে গেছে গোধূলির আলোতে। তাদের বাড়িটি যেন রূপকথার মতো সাজানো হয়েছে আজকের মেহেদি অনুষ্ঠানের জন্য। বাড়ির প্রতিটি কোণ আলোয় ঝলমল করছে। টিমটিমে লাইটের শাড়ি যেন তারার নালা হয়ে উঠেছে। ছাদের পরিবেশটাও কোনো অংশে কম নয়। এখানে তো মূল অনুষ্ঠান। নয়নতারাকে মেহেদি পরানো হবে। চারিদিকে ফুলের মালা ঝুলছে। বাতাসে মৃদু সুগন্ধ ভাসছে। সাদা, গোলাপি ও সবুজ রঙের কাগজের লণ্ঠনগুলো নরম আলো ছড়িয়ে দিচ্ছে। আর মাটিতে সাজানো দীপাবলির প্রদীপগুলো যেন ছাদের শোভা আরো বাড়িয়ে তুলেছে। আলোর ঝালমালানির মধ্যে গাছপালার সবুজ শীতলতা আর ফুলের রঙের বাহার একে অন্যের মাধুর্য তৈরি করেছে। সব মিলিয়ে ছাদটি যেন কোনো জাদুকরি বাগান, যেখানে আজকের মেহেদি অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে এক মোহনীয় আবহ। বাড়ির সবাই সেজে গুজে ছাদে এসে বসেছে, যেখানে আজকের মেহেদি অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। ছাদের মাঝখানে বিরাট এক স্টেজে সাজানো হয়েছে, যা যেন রাজকীয় আসন। স্টেজের চারপাশে ঝুলছে সুদৃশ্য পর্দা, যার প্রান্তে ঝিলমিল করছে মখমল রঙের লাল আর সোনালি জড়ি। স্টেজের পিছনে ফুলের পর্দা, যা বিভিন্ন রঙের গাঁদা, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি, যেন এক ফুলের স্বর্গ। স্টেজের উপরে ঝুলছে রূপালি ঝাড়বাতি, যার আলোর ঝিলমিল চারপাশে সব কিছুকে আরো উজ্জ্বল করে তুলছে। সবাইকে ঘিরে রয়েছে নরম কুশন রেশমি কাপড়ের মোড়ানো সুন্দর আসন, যেখানে তারা বসে অনুষ্ঠান দেখছে। হালকা গানের সুর ছাদটি ভরে উঠেছে, আর সকলে যেন এক স্বপ্নময় সন্ধ্যার অপেক্ষায় আছে। সারা পরিবেশে আনন্দের আবহ, হাসির ভয়ঙ্কর ঝঙ্কর আর রঙিন পোশাকের আভা মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য। আয়ান সহ বাড়ির সব ছেলেরা সবুজ পাঞ্জাবি পরে ছাদের এক কোণে বসে আছে। আজকের এই মেহেদি অনুষ্ঠানের বিশেষত্ব হলো সবাই সবুজ রং পরবে। মেয়েরা সবুজ শাড়ি আর ছেলেরা সবুজ পাঞ্জাবি। আয়ানও নিজেরও আদ্রিকার জন্য ম্যাচিং ডিজাইনের সবুজ পাঞ্জাবি ও সবুজ শাড়ি এনেছিল। একটু আগেই সেই শাড়িটা আদ্রিকার হাতে তুলে দিয়ে এসেছে এবং বারবারের মতোই আদেশ করেছে যেন সে বেশি না সাজে, হালকা করে সাজলেই হবে। ওই একটু সাজি আয়নের হৃদস্পন্দন থামিয়ে দিতেই সক্ষম। চারপাশের সাজসজ্জা আর পরিবেশের সৌন্দর্য আয়নের চোখে ধরা দিচ্ছিল, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। কিছুক্ষণ পর বাড়ির মেয়েরাও ছাদে আসা শুরু করলো। আয়ন খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সিঁড়ির দিকে। হয়তো এখনই চলে আসবে তার হৃদয় হরণী, আর এক্ষুনি তাকে খুন করে ফেলবে তার মুগ্ধতায়। হিমেলও দেখছিল আগত মেয়েদের দিকে। তার ভাবনায় একটা মিকি শাড়ি পরে আনাগন্ডার মতোই লাগছে। আসলে তাদের অনেক আমেরিকান আত্মীয়রাও আজ আনন্দ করার জন্য শাড়ি পরেছে, যা হিমেলের একদম পছন্দ হচ্ছে না। শাড়ি বাঙালিকেই মানায়। হিমেল যখন সবাইকে একবার দেখে তার চোখ সরাতে যাবে, তখনই তার চোখ আটকে গেল সবুজ শাড়ি পরিহিতা অদ্ভুত রমণীর দিকে। তার মনে থমকেই গেল। কি ব্যাপার, এই মেয়েকে খুব চেনা চেনা লাগছে তো, আগে তো কখনো দেখিনি। দূর থেকে খুব মনোযোগ দিয়ে হিমেলের তাকানোর মাঝে উক্ত রমণী যখন ধীরে ধীরে এগিয়ে আসলো স্টেজের দিকে, তখনই হিমেল চমকে উঠল। এ তো রামিসা, এত সুন্দর লাগছে কেন আজকে তাকে? শাড়ি পরে তো দেখছি হুট করে মেয়েটা বড় হয়ে গেল। বহু সময় নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকেই হিমেল চোখটি সরিয়ে নিল। এভাবে কেন তাকাচ্ছে সে? ওই পটলের মধ্যে আবার কি দেখার আছে? শাড়ি পরেছে দেখে কি সুন্দর হতে পারবে নাকি? এসব ভাবনার মাঝেই ছেলেটা আর চোখে কয়েকবার রামিসাকে পর্যবেক্ষণ করলো। এর মধ্যেই আয়ান বলে উঠল, দেখেছিস আমার বোনকে কত সুন্দর লাগছে? তাহলেই ভাব আমার বউটাকে ঠিক কতটা। বলতেই পারলো না আয়ান, থেমে গেল তার কণ্ঠনালী। বরাবরের মতো ওই চোখের মনি আটকে গেল আদ্রিকার অস্তিত্বে। স্তব্ধ হয়ে গেল ছেলেটা। হঠাৎ করেই ছাদে আদ্রিকার উপস্থিতি যেন সবকিছুকে থমকে দিল। আদ্রিকা সবুজ শাড়িতে সেজে আসার সাথে সাথেই চারপাশের সব আলো যেন তার সৌন্দর্যের সামনে ম্লান হয়ে গেল। শাড়ির নরম সবুজ রং তার কোমল চেহারাকে আরো উজ্জ্বল করে তুলেছে, আর তার মাথায় গাঁথা ফুলের মৃদু গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। তার প্রত্যেকটি পদক্ষেপে শাড়ির কুচিরা নড়ছে, আর তার মৃদু হাসি যেন চারপাশের সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। আয়নের হৃদয়ে যেন এক ঝলক আলোড়ন জাগে। তার চেহারায়
মুগ্ধতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে, যেন সে এই মুহূর্তটিকে কখনো ভুলতেই পারবে না। সবকিছু ছাপিয়ে আদ্রিকার সৌন্দর্য আর তার উপস্থিতির মোহনীয়তায় ছাদটি যেন স্বপ্নের মতো হয়ে উঠেছে। এই মুগ্ধতার মধ্যেই ছাদের টিমটিমে আলো, স্টেজের শোভা আর অনুষ্ঠানের আবহ মিলে মিশে তৈরি করেছে এক রোমাঞ্চকর হৃদয় ছোঁয়া মুহূর্ত, যা আয়নের মনে এক অন্য রকম স্মৃতি হিসেবে থেকে যাবে। আয়ান আশেপাশে থাকা মানুষের পরোয়া না করে আদ্রিকাকে দেখে মুগ্ধ হয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে নরম এবং ধীর গলায় বলল, তুমি আজকের এই সন্ধ্যাকে যেন এক অন্যরকম রূপ দিয়েছ। সবুজ শাড়িতে তোমাকে দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই তোমার মাঝে আশ্রয় নিয়েছে। তোমার সৌন্দর্য, তোমার এই মৃদু হাসি আমার সমস্ত পৃথিবীকে আলো করে দিয়েছে। আজকের এই সন্ধ্যায় তোমার চোখের তারায় আমি সেই আবেগ আর কোমলতাকে দেখছি, যা হাজার কথা বলার পরেও বোঝানো যায় না। তুমি আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হয়ে উঠছ। প্রতিটা শ্বাসে যেন আমি তোমাকে অনুভব করি। তোমার উপস্থিতি আমার হৃদয়কে পূর্ণ করে দিয়েছে, যেমন চাঁদ পূর্ণিমা রাতে আকাশকে আলোয় ভরিয়ে দেয়। এই কথা বলার পর আয়নের চোখে যেন মুগ্ধতা আর ভালোবাসা আরও স্পষ্ট হয়ে উঠে, যেন এই মুহূর্তটি তার জীবনের সব থেকে প্রিয় স্মৃতি হয়েই থাকবে। একটু পরে মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে যায়। নয়নতারাকে স্টেজে বসানো হয়। সার্জিসও তার পরিবার সহ হাজির হয় অনুষ্ঠানে। সবার চোখে মুখে উৎফুল্লতা। আদ্রিকা আর রামিসা দুজনে মিলেই নয়নতারা দুই হাতে মেহেদি পরিয়ে দিতে থাকে, আর আত্মীয়রা সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করছে। মেহেদি পরানোর এক পর্যায়ে আদ্রিকা নয়নতারাকে বলে, সার্জিসের নাম কোন হাতে লিখে দেব নয়ন? নয়নতারা বলে, ওর নাম হাতে লিখতে হবে কেন? এটাও কি নিয়ম? আদ্রিকা হেসে বলে, এটা নিয়ম না, তবে অনেকেই ভালোবেসে এটা করে। নয়নতারা একবার সার্জিসের দিকে তাকিয়ে বলল, বাম হাতে তালুতে দাও। আচ্ছা। রামিসা বলে, জানো নয়ন আপু, তোমার মেহেন্দির রঙের উপর ডিপেন্ড করবে যে সার্জিস ভাইয়া তোমায় কতটা ভালোবাসে। নয়নতারা অবাক হয়ে বলে, সে কি? কিভাবে? আরে তোমার মেহেন্দির রং যদি বেশি লাল হয় তাহলে সার্জিস ভাইয়া তোমায় ভালোবাসে, আর যদি লাল না হয় তাহলে। বলেই রামিসা শয়তানি হাসলো। এটা শুনতে পেয়ে সার্জিস বলে উঠল, শালিকা, তুমি কি আমার বিয়ে হওয়ার আগে আমার সংসারে আগুন দেওয়ার চেষ্টা করছো? নয়নতারা রেগে বলল, কেন? তোমার ভয় হচ্ছে? সত্যি বলছি, আই সোয়ার, আমার মেহেন্দি যদি লাল না হয় তাহলে তোমার খবর আছে। হাত পা বেঁধে একদম উগান্ডায় পাঠিয়ে দেবো। সবাই হো হো করে হেসে উঠল। আর বেচারা সার্জিসের মুখটা কালো হয়ে গেল। রাত গভীর হতে থাকলো, আর এবং আত্মীয় স্বজনও ধীরে ধীরে কমতে থাকলো। আজকে সবাই প্ল্যান করেছে যে রাতের বেলা খুব আনন্দ করবে। সার্জিস সহ আত্মীয় স্বজনরা সবাই চলে গেলে অনিমা চৌধুরী, রাবেয়া বেগম এবং আজিজ চৌধুরী তারাও নিচে চলে যায় আগামীকালের আয়োজন করতে। বসে থাকার একদম সময় নেই, আর বাকি সবাই ছাদে থেকে যায় আনন্দ করার জন্য। হিমেল বলে উঠল, এখন কি খেলা যায় বলো তো? রামিসা বলল, চলো লুকোচুরি খেলি। হিমেলের বিরক্তিতে চোখ পাকিয়ে তাকালো। এই মেয়ে কি আমাদেরকে নিজের মতো বাচ্চা ভাবে? অসহ্য। আয়ান বলে উঠল, হুম, তার থেকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি, ভালো হবে না? নয়নতারা বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ইটস গ্রেট। আয়ান বলল, রামিসা যা, নিচ থেকে একটা বোতল নিয়ে আয়। শুরু হয়ে গেল ঐতিহাসিক ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা। প্রথমে রামিসা বোতল ঘোরালো, কিন্তু সেটা ঘুরে রামিসার দিকে গিয়ে থামলো। রামিসা অভিমানী কণ্ঠে বলল, চাপ বাবা, এটা তো বেইমানি। আয়ান বলল, বল কি নিবি? রামিসা সাহসের সাথেই বলল, ডিয়ার। হিমেল যেন এটারই অপেক্ষায় ছিল। সে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, ডেয়ারটা আমি দিই আয়ান। আয়ান বলল। শিওর। রামিসার ভ্রু কুঁচকে গেল। এই লোক কেন ডেয়ার দিতে চাইছে? না জানি কি দেয়। হিমেল একটি শয়তানি হাসি দিয়ে বলল, এই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদ থেকে নিচে, আবার নিচ থেকে ছাদে আসতে হবে। মোট 25 বার করতে হবে। রামিসার মুখটা হা হয়ে গেল। এই লোক বলে কি? হিমেলের চোখে শয়তানি হাসি। নয়নতারা যেন পছন্দ হলো বিষয়টা। রামিসা কাতর চোখে আদ্রিকার দিকে তাকিয়ে বলল, ভাবি। আদ্রিকা কাঁধ উচালো, যার অর্থ তার কিচ্ছু করার নেই। হিমেলের দিকে কটমট করে তাকিয়ে রামিসা বলল, যাচ্ছি। হিমেল আরো খোঁজা দিতে আদ্রিকাকে বলল, ভাবি, তুমিও একটু কষ্ট করে ওর সাথে যাও, দেখো সত্যি 25 বার করে কিনা। বলা তো যায় না, ফাঁকিবাজি বলে কথা। রামিসা আরেক ধাপ রেগে উঠে দাঁড়ালো, আর ধপাধপ করে ছাদের সিঁড়ির দিকে চলে গেল। আদ্রিকাও পিছে পিছে গেল। ওরা যাওয়ার পর সবাই হেসে উঠল। আয়ন বলল,
তুই আমার বোনকে এতটা জ্বালাস কেন বলতো? হিমেল হাসলো শুধু। মিনিট 10 পর রামিসারা ফিরে এলো। রামিসার হাতে ঠান্ডা পানির বোতল। আদ্রিকা এসে বসতে বসতে বলল, 25 বার করেছে। নয়নতারা বলল, মিস রামিসা 25 বার ছাদ থেকে নিচে, নিচ থেকে ছাদে ওঠানামা করে আমার অনুভূতি কেমন? রামিসা আরেকবার পানি খেয়ে উত্তর দিল। খুবই জঘন্য। এরপরে দ্বিতীয়বারের মতো বোতল ঘোরানো হলো। এবার গিয়ে বোতল থামলো আদ্রিকার দিকে। সবাই ও করে উঠল। হিমেল বলে উঠল, ভাবি কি নেবে তুমি? রামিসা বলল। ভাবি তুমিও ডিয়ার নাও। আদ্রিকা বলল। আচ্ছা ডিয়ার। এইবারে রামিসা বলে উঠল, ভাবি এই ডিয়ারটা আমি তোমাকে দেব, একটা গান গেয়ে শোনাও। আদ্রিকা এমন ভাবে তাকালো যেন কেউ তার কলিজাটা চিড়েই নিয়েছে। হ্যাঁ। না ভাবি, হ্যাঁ আমি মমের কাছে শুনেছি তুমি অনেক সুন্দর গান করতে পারো। এমনকি তুমি তো কলেজ লাইফে গানের জন্য অনেক পুরস্কারও পেয়েছো। একদম কোনো বাহানা বানাবে না, একটা সুন্দর করে গান শোনাও তো। আয়নও যেন অবাক হয়ে বলল, তুমি গান গাইতে পারো আদ্রিকা? কই, আমাকে তো কখনো বলনি। আদ্রিকা আমতা আমতা করে বলল, আরে না, আমি গান পারি না রামিসা। রামিসা বলল, নো এক্সকিউজ, মিথ্যে বলবে না, এক্ষুনি গান গাও, এটা ডেয়ার। আদ্রিকা সবার দিকে অসহায় চোখে তাকালো, কিন্তু কেউ তাকে পাত্তাই দিল না। নয়ন তারাও বলে উঠল, ভাবি প্লিজ গাও। আদ্রিকা এক পলক আয়নের দিকে তাকালো। আয়নও উৎফুল্ল চোখে তাকিয়ে রয়েছে। আদ্রিকা এইবার একটা বড় শ্বাস দিয়ে গান শুরু করলো। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। ও আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে, করলে আমায় তুমি কত না রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ওই ঋণ। আদ্রিকা যখন গান শেষ করলো, আয়নের মনে যেন এক নিস্তব্ধ ঝড় বয়ে গেল। তার চোখের পাতা ভারী হয়ে আসছিল, কিন্তু সে চোখ বন্ধ করতেই চাইল না। যেন এই মুহূর্তের মায়া থেকে বেরিয়ে আসা মানে এক অসীম সৌন্দর্য হারিয়ে ফেলা। আয়ান এতটাই মুগ্ধ হলো যে তার মনে হলো সে যেন এক নতুন পৃথিবীতে পা রেখেছে। একটি পৃথিবী যেখানে শুধু সুরের আবেশ, হৃদয়ের নীরবতা এবং নিঃশব্দের গভীরতম আকুলতা রয়েছে। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে এবং মনে হচ্ছিল তার শিরাগুলো দিয়ে সেই সুর বইছে, তার প্রতিটি শ্বাসে সেই গান ভাসছে। তার চোখের দৃষ্টিতে ছিল অপার বিস্ময় এবং গভীর আবেগের ছাপ। আদ্রিতার প্রতি তার এই মুহূর্তের প্রশংসা কেবল মুখে প্রকাশ করতে পারেনি, তার পুরো অস্তিত্ব যেন সেই প্রশংসার প্রতিফলন হয়েই উঠল। সে কিছুক্ষণ চুপচাপ বসে তাকিয়ে রইল। কোনো শব্দই তার ঠোঁট থেকে বেরিয়েই এলো না, যেন ভাষা হারিয়ে ফেলল, যেন সে এক অন্য জগতেই চলে গেছে। অবশেষে সবার হাত তালির আওয়াজে আয়নের হুঁশ এলো। হিমেল তো সিটি বাজিয়েই বলে উঠল, জোস ভাবি, মারাত্মক, ফাটিয়ে দিয়েছো। আয়ান গভীর শ্বাস ফেলল, যেন তার ফুসফুসে আটকে থাকা প্রতিটি শব্দকে মুক্তি দিতে চাইল। আয়ান মনে মনে আওড়ালো, তোমার গানের সুরে আমার আত্মা যেন মিশে গেছে। আমি এতটা গভীরে কখনো পৌঁছতে পারিনি, যেন তুমি আমার হৃদয়ের প্রত্যেকটা স্পন্দন ছুঁয়ে দিয়েছ আদ্রিকা। সেই মুহূর্তে সে শুধু একজন শ্রোতাই ছিল না, সে ছিল এক বন্দী, যাকে সুরের কারাগারে আবদ্ধ করা হয়েছে এবং সে কখনোই মুক্ত হতেই চায়নি।
তুমি সত্যি অসাধারণ। আয়ান গভীর মুগ্ধতায় বলল। আদ্রিকা চোখ তুলে তাকালো। এই মানুষটার এই একটা প্রশংসার বাক্যের মাঝে কাছে তো হাজারো প্রশংসা আদ্রিকার কাছে অতি তুচ্ছ, অতি নগণ্য। সে তো শুধুমাত্র এই মানুষটারই মুগ্ধতা চায়। আশেপাশের মানুষগুলোকে পরোয়া না করেই আয়ান আবারও বলল, তোমার সুরে যেন নিঃশব্দ ব্যথার যে কথাগুলো আমি কখনো তোমাকে বলিনি, সেই কথাগুলোই প্রতিধ্বনিত হয়ে উঠেছে। এই সুরে, এই ব্যথায় আমি যেন নিজের মধ্যেই হারিয়ে গেলাম। আদ্রিকা একটু লজ্জায় পেল। ছোটদের সামনে এই লোক কিভাবে এসব বলে, একটুও লজ্জা নেই। নয়নতারাও রামিসাও ও শব্দ ধ্বনি করে দিতে লাগলো। হিমেল খুব খুব করে হেসে বলল, বন্ধু বন্ধু, আমরাও আছি এখানে। রামিসা একটু টেনিয়ে টেনিয়ে বলল, ভাবি তুমি কিছু বলছো না যে? আদ্রিকা একটু থেমে গভীরভাবে আয়নের দিকে চোখে চোখ রেখে বলল, কিছু অনুভূতি হয়তো কখনো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু সুরেই বলা যায় অথবা বুঝে নিতে হয়। আয়ন আবারও মনে মনে আওড়ালো, তুমি যা বলতে চাও আমি তা বুঝতে চাই আদ্রিকা। সময়ের ধারাবাহিকতা অমৃতবাহী, তা যেন একটি নিরন্তর প্রবাহ, কখনো থেমেই থাকে না। এক মুহূর্তের জন্য হয়তো আত্মবিশ্বাস জাগানোর সুযোগই নেই। সময় কখনো ফিরে তাকায় না, বরং কেবলমাত্র সামনে এগিয়ে যায়। দিন এবং রাতের সীমানা মুছেই যায়, একে অপরের মাঝে লীন হয়ে যায়। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্নের মাঝে সময় অবিরাম বিচরণ করে। মানুষের জীবনে এক অবিন্যস্ত জ্ঞানী সঙ্গী হিসেবে। এভাবেই চলে এলো নয়নতারার বিয়ের দিন, সেই কাঙ্ক্ষিত দিনটি। বিয়ের দিনটি যেন ক্যালিফোর্নিয়ার প্রান্তে এক খণ্ড বাঙালি স্বর্গ রচনা করলো। সূর্য ওঠার সাথে সাথে চারপাশে যেন বিয়ের আমেজ ছড়িয়েই পড়লো। বাড়ির চারিদিকে উজ্জ্বল রঙের ফুলের মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেন প্রকৃতির সকল রং মিলেমিশে এক আনন্দের গান গাইছে। গেট থেকে শুরু করে বাড়ির প্রতিটি কোণ সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটি জায়গায় আলোর ঝলমলারি যেন দিনের আলোকে ম্লান করে দিয়েছে। আয়ান, হিমেল সহ সব ছেলেরা যে যার কাজে ব্যস্ত। বাড়ির মেয়েরাও এদিক ওদিক ছোটাছুটি করছে। বিয়ের মঞ্চটি হলো মূল আকর্ষণ। সোনালি এবং লাল রঙের থিমে সাজানো মঞ্চ যেন রাজকীয়তায় প্রকৃত হয়ে উঠল। চারপাশে বড় বড় ফুলের তোড়া, ঝাড়বাতি আর লাল সোনালি রঙের কাপড়ে ঢেকে থাকা বসার স্থানগুলো মিলেমিশে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করলো। মঞ্চের ওপরে ঝুলছে ঝাড়বাতি, যা যেন আকাশের তারা হয়ে মঞ্চকে আলোকিত করেছে। চারিদিকে মিষ্টির ঘ্রাণ এবং অতিথিদের আনন্দমুখর কোলাহল যেন পরিবেশটিকে আরও জীবন্ত করে তুলেছে। কোণে হিসেবে নয়নতারাকে সেই সাদা রঙের বল গাউনে হালকা সাজে সাজানো হয়েছে। আয়নের চোখে ছিল এক অন্যরকম প্রশান্তি। বোনকে এমন সাজে দেখে তার মন ভরে উঠেছিল গর্ব আর ভালোবাসায়। এই দিনটি হয়ে উঠল একটি পরিবারের জন্য স্মরণীয় মুহূর্ত, যেখানে ভালোবাসা, আনন্দ আর সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটল। আমেরিকার মাটিতে এই বিয়ের আয়োজন যেন দূর দেশ থেকেও নিজের শিকড়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রকাশ। বিয়ের পুরো আয়োজনের মধ্যে আয়ান যখন প্রথমবারের মতো আদ্রিকাকে দেখলো, তখন সময় যেন থমকেই গেল। আদ্রিকার পরনে একটি লাল রঙের বল গাউন, যা তার সৌন্দর্যকে যেন এক নতুন মাত্রা দিয়েছে। এটি আয়ান নিজে গিয়ে পছন্দ করে আদ্রিকার জন্য কিনেছিল। গাউনটি ছিল অত্যন্ত সুরুচি সম্পূর্ণ, সিল্কের মসৃণতা এবং সূক্ষ্ম কারুকাজের সংমিশ্রণে তৈরি। লালের উজ্জ্বলতা আর গায়ের রঙের সাথে মিলেমিশে তাকে যেন এক জীবন্ত মূর্তিতে পরিণত করলো। গাউনের ঝলমলে কাপড় আলোতে মৃদু ঝলক দিচ্ছে, আর সেই ঝলকানিতেই আদ্রিকার প্রতি পদক্ষেপে যেন এক মায়াময় ছন্দে রূপ নিচ্ছে। গাউনটির নিচের অংশটি ফুলের মতো প্রসারিত, যা তাকে আরও রাজকীয় করে তুলেছে। তার কোমর বরাবর থাকা একটি সরু সোনালি বেল্ট তার শরীরের আকৃতিকে আরও ফুটিয়ে তুলেছে, আর গাউনের উপরের অংশটি হালকা জরি কাজ করা, যা তার সৌন্দর্যের ওপর এক ধরনের রূপকথার আভা এনে দিয়েছে। আদ্রিকার চুলগুলো খোলা, ঢেউ খেলানো এবং তার কাঁধের ওপর দিয়ে ঝরে কোমর উপরে। তার চোখে হালকা কাজল আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক, যা তার গাউনটির সাথে সামঞ্জস্য রেখে তার পুরো চেহারায় এক অপূর্ব মাধুর্য এনে দিয়েছে। তার কানের দুলগুলো মৃদু আলোয় ঝলমল করছে, আর তার গলায় ছিল একটি সূক্ষ্ম সোনার চেন, যা তার পোশাকের সাথে মিলিয়ে হয়ে তাকে আরও অপূর্ব করে তুলেছে।
আয়ান এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তার চোখে মুগ্ধতার এক অপরিসীম ছাপ ফুটে উঠল। আদ্রিকার এই সৌন্দর্য, এই গৌরব তার হৃদয়ের প্রতিটি কোণায় স্পন্দন জাগিয়ে তুলেছে। সে বুঝতেই পারছে না কিভাবে এই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায়। তার চোখ যেন আদ্রিকার ওপর থেকে সরতেই চাচ্ছে না, এবং তার মনে হচ্ছিল সে যেন এক স্বপ্নের জগতে প্রবেশ করেছে, যেখানে আদ্রিকা তার হুড়পড়ি। এই মুহূর্তে আয়ান সম্পূর্ণভাবে আদ্রিকার মায়ায় আবদ্ধ হয়েই পড়ল। তার হৃদয় গভীর মুগ্ধতায় ভরে উঠল এবং সে অনুভব করল এই প্রতিটি মুহূর্তই তার জীবনের এক অমূল্য স্মৃতি হয়েই থাকবে। একটু পরেই সার্জিসের পরিবার বাসার আসার পরেই শুরু হবে গেল মূল অনুষ্ঠান, নিকার আয়োজন। বিয়ের মূল অনুষ্ঠান নিকা, দিনের অন্যতম আকর্ষণ। নিকাহের জন্য বাড়ির একটি অংশকে বিশেষভাবে সাজানো হয়েছে। নিকাহের জায়গাটিকে সাদা ও সবুজ কাপড়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রতিটি কোণেই ছিল ফুলের তোড়া এবং আয়াত লেখা ফ্রেম। সবুজ রঙের কার্পেটে মোড়া মেঝে এবং সাদা কাপড়ে মোড়া বসার জায়গায় স্থানগুলো পুরো পরিবেশকে শান্তিময় এবং পবিত্র করে তুলেছে। নিকাহের সময় নয়নতারার পাশে বসেছে অনিমা চৌধুরী এবং নিকা সাহেব। নয়নতারার মুখে লজ্জার এক মিষ্টি হাসি। খতিব সাহেব নিকাহ শুরু করবার আগেই নয়নতারা সম্মতি নেন এবং সেই সময় তার চোখে মুখে যে আনন্দময় উত্তেজনা তা যেন সমস্ত ঘরে ছড়িয়ে পড়েছে। নিকাহ শেষে সবাই মোনাজাতে হাত তোলে এবং সবার চোখে মুখে তখন এক ধরনের প্রশান্তি এবং কৃতজ্ঞতার ছাপ। নিকাহ শেষে বাড়ির বড় অন্য অংশে আয়োজন করা হয়েছে অতিথিদের আপ্যায়নের। খাবারের টেবিলে রয়েছে বিভিন্ন ধরনের বাঙালি খাবার, বিরিয়ানি, রেজালা, কাবাব এবং মিষ্টি। খাবারের সুবাস যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে। অতিথিদের মধ্যেও ছিল এক ধরনের আনন্দমুখর কোলাহল, যেন তারা বিয়ের এই দিনটিকে একসাথে উপভোগ করতে চায়। অবশেষে এই দিনটি হয়ে থাকলো তাদের জীবনের অধ্যায়ের এক নতুন অধ্যায়, এক নতুন জীবনের সূচনা। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে এয়ারপোর্টের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মিশাত। একটু আগে এসে খবর পেয়েছে কিছুক্ষণের মধ্যেই আদ্রিকাদের ফ্লাইট ল্যান্ড করবে। আসলে নয়নতারার বিয়ের পর তারা আরও কিছুদিন আমেরিকায় থাকতে চাইলেও রামিসার কলেজ, আয়ানের অফিস এবং অন্যান্য কাজের জন্য তাদেরকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে। অনিমা চৌধুরী বারবার অনুরোধ করার পরেও কাজই হয়নি। নয়নতারার বৌভাতের পরের দিনই তারা রওনা দিয়েছে। আসার সময় আয়ান, সার্জিস ও নয়নতারাকে দাওয়াত দিয়ে এসেছে। অনিমা চৌধুরীর খুবই মন খারাপ, কারণ তারা এত তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু কিচ্ছু করার নেই। আয়নের অফিসের সমস্ত কাজ আটকে রয়েছে, এমনকি আদ্রিকা রাবেয়া বেগমেরও মন বাড়িতে টানছিল। এই জন্যই বিয়ের পরে তারা আর দেরি করেনি। হঠাৎ করেই মিশাত আদ্রিকাদের ফিরে আসার খবর পেয়ে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে এয়ারপোর্টে এসে গেছে তাদেরকে রিসিভ করার জন্য। এমনিতেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একটু পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দেখা গেল তাদের সবাইকে। মিশাত উৎফুল্লিত হয়ে এগিয়ে গেল তাদের দিকে। এতদিন পর প্রাণীর বান্ধবী আদ্রিকাকে দেখেই চিল্লিয়ে জড়িয়ে ধরল। রাবেয়া বেগম ও আজিম চৌধুরী ভয় পেলেন মিশাতের তুফানের ন্যায় আগমনে। মিশাতকে হঠাৎ আক্রমণে আদ্রিকাও হকচকিয়ে গেল। আজিম চৌধুরী বলে উঠলেন, বাবারে বাবা, এ তো মেয়ে নয়, আগুনের গোলা। এত জোরে কেউ চেঁচায়? মিশাত হুঁশ ফিরে পেয়ে ঘাড় চুলকিয়ে বলল, আসলে আঙ্কেল, অনেক দিন পর দেখেছি তো আমার বেস্টিকে, এজন্য আটকে রাখতে পারিনি। রামিসা আয়নের পেছন থেকে উকি মেরে বলল, এই যে কেমন আছে মিশাত আপু? মিশাত আরেক দফা চেঁচিয়ে উঠল। আরে তোমাকে তো দেখতেই পাইনি, এসো একটু জড়িয়ে ধরি। বলেই তারা একে অপরকে জড়িয়ে ধরল। আয়ান অবাক হয়ে বলল, সে কি, এই বিচ্ছুদ্র চেনা পরিচিত কবে থেকে হলো? রামিসা, তোর সাথে কবে মিশাতের এত বনি বনা হলো বলতো? রামিসা মিশাতকে চোখ মেরে বলল, অ্যাকচুয়ালি এটা আমাদের পার্সোনাল ব্যাপার। মিশাত বলল, ঠিকই বলেছ। আর এমনিতেও আশেপাশে কখন কি হয়ে যায় সেটা তো কেউ বুঝতেও পারে না। হিমেল বলে উঠল, আয়ান, আমার মনে হয় এরা আগের জন্মে যমজ বোন ছিল, হয়তো বা এই জন্মেও ছিল, কিন্তু মেলাতে হারিয়ে গিয়ে দুজনের বিচ্ছেদ হয়েছে। সবাই হেসে উঠলেও রামিসা মুখ উচকে হিমেলের দিকে তাকালো। ফালতু লোক একটা, আমার সব বিষয়েই তাকে নাক গলাতে হয়। আদ্রিকাও এই বিষয়টা জানতো না, সেও অবাক হয়ে বলল, তাই তো। এই, তোদের দুজনের কবে দেখা সাক্ষাৎ হলো রে মিশাত? মিশাত একটু ভাব নিয়ে বলল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, আর সেটা তোমাদের না জানলেও চলবে। আদ্রিকা চোখ পাকালো। রাবেয়া বেগম বলে উঠলেন,
তোমাদের জড়াজড়ি শেষ হলে এবার আমরা বাড়িতে যাই। যা বৃষ্টি শুরু হয়েছে, বাড়িতে পৌঁছাতে না পারলে তো ভিজে যাব না। আয়ান বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। আকাশটাও আজ খুব একটা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি ভালোই হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে বোধহয়। মিশাত আদ্রিকার হাত থেকে ব্যাগ নিয়ে বলল, হ্যাঁ সেই ভালো, চলুন সবাই, আমি গাড়ি এনেছি। কি ব্যাপার বলতো রামিসা, তুমি এই কয়দিন আমাকে এইটুকু সময় দাওনি, বিষয়টা কি ঠিক হলো? রাজীব, তুমি এমন করছো কেন বলো তো? তুমি তো খুব ভালো করেই জানো এই কয়েকদিন ভাবি সবসময় আমার সাথেই থাকতো। একটুও যদি টের পেত তাহলে কি হতো? আর তাছাড়া এই কয়েকদিন বিয়ের অনুষ্ঠানে অনেক ব্যস্ত ছিলাম, একটু আগেই বাড়িতে আসলাম। সে যাই হোক, তুমি কিন্তু কাল আমার সাথে দেখা করতে আসবে। কালকে? অসম্ভব, সম্ভব নয়, কালকে যাওয়া একদমই সম্ভব নয়। আমি কিচ্ছু শুনতে চাই না রামিসা, তুমি কাল আসবে মানে কাল আসবেই। আমি সিটি পার্কে অপেক্ষা করব, বাই। আরে আরে শোনো। রাজীব কথা না শুনে কল কেটে দিল। রামিসা বিরক্তিতে শ্বাস ফেলে বিছানায় ধপ করেই বসে পড়ল। তার মাথায় এখন কিচ্ছু ঢুকছে না। কি করা উচিত, কি করলেই ঠিক হবে, কিচ্ছু বুঝতেই পারছে না সে। রামিসার সাথে রাজীবের রিলেশনশিপের প্রথম কয়েকদিন খুব কঠিনভাবে চললেও সম্প্রতি তাদের মধ্যে একটু ঝামেলাই হচ্ছে। সত্যি বলতে রাজীবের ভালোবাসাটা এখন রামিসার কাছে কেমন যেন মিথ্যে মনে হয়। আগে তো এমন হতো না, এখন এমন হওয়ার কারণ কি? কাল কি অজুহাতে বাড়ি থেকে বের হবে সেই চিন্তা করতে করতেই রামিসা বিছানায় শুয়ে পড়ল। ক্লান্তিতে চোখটা লেগে আসলেই রামিসা ধীরে ধীরে যখন চোখ বন্ধ করে তখনই চোখের সামনে ভেসে ওঠে হিমেলের হুমকি স্বরূপ সেই কঠোর বাক্যখানি, রাজীবের সাথে যেন আর কথা বলতে না দেখি। ফট করেই রামিসার চোখ খুলে গেল। এখন মাথায় আরেক ভাবনা ঘুরপাক খাকলো। এই লোক কেন রাজীবের সাথে তাকে কথা বলতে বারণ করেছে? ওই দিন কেন হিমেল এরকম আচরণ করলো তার সাথে? হিমেল তো তার কখনো খারাপ চাইবে বলে মনে হয় না, আবার চাইতেও পারে, বলা যায় না। ওই দিন ওই লোকটা এমন করে কেন রেগে গেল? রাজীবকে সে চিনলই বা কিভাবে? রামিসা পরবর্তীতে নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হলো। আশ্চর্য, এখন ওই চিকার বাপের কথা সে কেন ভাবছে? সে যা খুশি তাই বলুক, তার কথা সে শুনবেই বা কেন? আজব ব্যাপার। এইদিকে মাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে বিছানার ওপর গভীরভাবে চিন্তায় মগ্ন থাকা আদ্রিকাকে দেখে ভ্রু কুঁচকে ফেলে আয়ান। এর আবার কি হলো? আয়ান একটু দুষ্টু হেসে তোয়ালেটা ঠিক জায়গায় রেখে ভাবনায় মগ্ন থাকা আদ্রিকার কোলে ধূপ করেই মাথা রেখে শুয়ে পড়ে। আদ্রিকা প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে আয়ানকে দেখে মুচকি হাসে। আয়ান বলে, মাথায় একটু হাত বুলে দাও তো, খুব ব্যথা করছে। আদ্রিকা যত্ন সহকারে আয়ানের মাথায় হাত রেখে মাথা মালিশ করতে থাকে। আদ্রিকার হাতের এই মালিশ আয়ানের প্রথম থেকেই পছন্দ। সেই প্রথম যেই দিন ধমক দিয়ে তার কাছে নিজের মাথা মালিশ করে নিয়েছিল তখন থেকেই আদ্রিকার হাতের মালিশ আয়ানের খুবই পছন্দ। আয়ান আবেশে চোখ বন্ধ করে রাখে। আদ্রিকা আবারও ডুবে যায় তার গভীর ভাবনায়। এবার আয়ান চোখ বন্ধ রেখেই জিজ্ঞেস করে, কি হয়েছে আমার বউটার? কই কিছু না, কিছু হয়নি। আয়ান মুচকি হেসেই বলে, আমার চোখ ফাঁকি দেওয়া এতটাও সহজ নয় মিসেস চৌধুরী, নিশ্চয়ই আপনার কিছু হয়েছে, এই জন্যই আপনি গভীর ভাবনায় ডুবে আছেন। এখন বলুন তো কি হয়েছে? কিছুক্ষণ চুপ করে থেকেই আদ্রিকা বলে ওঠে, আপনাকে একটা কথা জানাতে চাই, ভুল বুঝবেন না তো? আয়ান আদ্রিকার কোল থেকে মাথা উঠিয়ে আদ্রিকার সামনে বসে। এরপরে দুই হাত দিয়ে আদ্রিকার গাল ধরে বলে, কি বলবে নিঃসংকোচে বলে ফেলো। আদ্রিকা বলে, আসলে বিষয়টা রামিসাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি। আয়ান সন্দিহান কণ্ঠে বলে, কেন, কি হয়েছে? আসলে বিষয়টা কীরকম আমি জানি না, শুধু সন্দেহ মনে হচ্ছে আর কি। ও হয়তো কোনো কিছু নিয়ে খুব টেনশানে আছে। আর গতকাল ও যখন আমার সাথে লাগেজ গোছাচ্ছিল হঠাৎ রামিসা বাথরুমে যায়, তখন ওর ফোনে একটা মেসেজ আসে। ফোনটা আমার সামনেই ছিল তাই চোখ পড়ে যায়। কেউ একজন মেসেজ করে বলেছিল যে আমাকে কল দাও প্লিজ, আই মিস ইউ, এরকম কিছু ছিল। আয়ান মনোযোগ দিয়ে শুনছে। আদ্রিকা একটু থেমে আবারও বলল, বলা ঠিক হবে কি না জানি না, রামিসা হয়তো বা কোনো রিলেশনে আছে। আয়ান অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিকার দিকে আর জিজ্ঞেস করলো, তারপর? আদ্রিকা আবার বলল, আজ হিমেল যাওয়ার আগে আমাকে বলে গেল আমি যেন রামিসার দিকে ঠিকঠাক নজর রাখি। আমি ওকে কারণ জিজ্ঞেস করলে ও বলল সেটা নাকি ও আপনাকে পরে জানাবে। এইবার আয়ানও একটু চিন্তায় পড়ে গেল। রামিসা কি কোনো কিছুতেই জড়িয়ে গেছে? মনে মনে হিমেলের সাথে বিষয়টা নিয়ে আলাপ করার সিদ্ধান্ত নিল আয়ান। যা বলবে তাড়াতাড়ি বলো রাজীব, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। যেটা বললাম সেটাই মনে রেখো।
রামিসা এইবার চেঁচে উঠে বলল, অসম্ভব রাজীব, এটা একদমই সম্ভব নয়। মম ড্যাড তো দূরের কথা, ভাইয়াই আমাকে কখনো অ্যালাউ করবে না। রাজীবের এইবার রামিসার গলাটা টিপে ধরতে ইচ্ছে করলো। মেয়েটা খুব বেশি পরিবার প্রেমী, কিন্তু এটা শুনে ডিম পড়া মুরগি, কোনোভাবেই হাতছাড়া করা যাবেই না। রেগে গেলে তো হেরে গেল। এক রাতের জন্য হলেও একে তার চাই। বন্ধুদের সাথে পার্টির কথা বলে রাজীব কাল রাতে রামিসাকে ঢাকার একটু বাইরে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু রামিসা ঢাকার বাইরে এত রাতে যেতে নারাজ। তবে রাজীবকে যেভাবে হোক তাকে নিয়ে যেতেই হবে, সে তার বন্ধুদের অনেক বড় মুখ করে বলে এসেছে। এসব ভেবে রাজীব চোখ বন্ধ করে নিজের রাগটা কন্ট্রোল করলো, আর শান্ত ও আদুরে কণ্ঠে বলল, জান এমন করছো কেন? একটা রাতেরই তো ব্যাপার, তুমি কি আমায় ভালোবাসো না? আমার ওপর ভরসা নেই তোমার? রামিসা বিরক্ত নিয়েই বলল, বিষয়টা বিশ্বাস অবিশ্বাসের নয় রাজীব, কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমাকে একা একা কোনোভাবেই শহর থেকে এত দূরে যেতে দেবে না, তার উপর আবার রাত থাকতে হবে। আরে ভাইয়া কখনো আমার সন্ধ্যার পরে বাড়ির বাহিরে থাকা অ্যালাউ করেনি, সেখানে ঢাকার বাহিরে যাওয়া নিয়ে ভাবাটাও জাস্ট বোকামি। রাজীব এবার ঢং করেই বলল, বুঝেছি, তুমি আমায় ভালোবাসো না, আমার ওপর বিশ্বাস নেই তোমার, এই কারণে এমন করছো। থাক, কি আর করার, আমারই দোষ। তোমায় ভালোবাসতে পারিনি, বিশ্বাস অর্জন করতে পারিনি। রামিসা এইবার কোনো উপায় না পেয়ে বলল, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, আমি চেষ্টা করব। রাজীব খুশি হয়ে বলল, সত্যি? দেখা যাক, চেষ্টা করব। বলে রামিসা মুখ গোমরা করে বসে পড়লো বেঞ্চে। রাজীব ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলল, মুরগি ফাঁদে পা দিয়েছে। রামিসা যখন ক্লাস 6-এ পড়তো তখন থেকেই তার একটা প্রাণীর বান্ধবী আছে, নাম তার মনি। আজ এত বছর পরও তার একে অপরের খুব ভালো বন্ধু। তাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ড হলেও কম হয়ে যাবে। অনেকেই তো তারা মনে হয় আগের জন্মে যমজ বোন ছিল। তাদের বন্ধুত্ব রক্ষার্থে কখনোই তারা আলাদা হতেই চায়নি। এই কারণে এসএসসি পাশের পর একই কলেজে ভর্তি হয়। তবে রাজীবের সাথে রামিসার রিলেশনটা মনিও মেনে নিতেই পারে না। প্রথম থেকে মনি রাজীবকে দুই চোখে সহ্যই করতে পারে না। মনির মতে রাজীব একটা লেজ কাটা কুকুর। এই কারণে রাজীবের বিষয়ে কোনো কথা রামিসা মনকে বলতেই পারে না। কিন্তু আজ সে বাধ্য হয়ে মনিকে কল করলো, কিন্তু কল ধরার সাথে সাথেই রামিসা একটা ঝড়ের সম্মুখীন হলো। আব্বি এই এই হারামি বা, আজ কলেজে আসিসনি কেন বলতো? হুম, জানিস তোর জন্য সিট ধরে রাখতে রাখতে আমার জানটাই চলে যাচ্ছিল। আসবি না আগে বলিসনি কেন? হুদাই আমার এনার্জি লস হলো। রামিসা একটু আমতা আমতা করে বলল, আসলে একটু কাজ ছিল তো। আচ্ছা শোন, একটা কথা ছিল তোর সাথে। আয়ান একটু আগে ভাগে আজ অফিস থেকে বাড়িতে ফিরে আসলো, কারণ আজ সে আদ্রিকাকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা দিয়েছে। আদ্রিকা কিছু কসমেটিক্স কিনতে হবে। আদ্রিকাও সুন্দর একটা শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছে। আয়ান নিচ থেকে হাঁক ছুড়ল, কি হলো বউ, কি করছে এতক্ষণ ধরে? তাড়াতাড়ি এসো, তুমি এমনিতেই অনেক সুন্দর, এত সাজগোজ করা লাগবে না। আদ্রিকা শাড়ির কুচি ঠিক করছিল। আয়ানের এমন আদুরি ডাক শুনে সে ভ্রু কুচকে ভিড় করেই বলল, লোকটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। বাড়িতে মা আছে, বাবা আছে, তাও কোনো সংকোচ নেই। অসভ্য পুরুষ। এখন মনে হচ্ছে আগের আয়ানই ভালো ছিল, অন্তত ভদ্র তো ছিল। আদ্রিকা কুচি ঠিক করতে করতে ঘর থেকে বের হয়ে এলো। বলা যায় না, বেশি দেরি করলে এই লোক কখন আবার জান সোনা বলে ডাকা শুরু করে দেয়। আদ্রিকাকে নিচে নামতে দেখে আয়ান এক হাত বুকের বাম পাশে রেখে ক্রাশ খাওয়ার মতো ভাব করেই বলল, হায় মা ডালা। এটা দেখেই আদ্রিকা মুখ কুচকে বলল, আপনি আজকাল খুব বেশি ঢং করছেন। এত ঢং কই থেকে আসছে আপনার বলুন তো? আয়ান বুকের বাম দিকেই হাত রেখে বলল, এখান থেকে বেবি। আদ্রিকা মুখ ভ্যাংচালো। রামিসা ভয়ে ঢোক গিলল। এতক্ষণ ধরে সে ফোনে গড় করে মনিকে রাজীবের সব কথা বলেই দিয়েছে। মনির সামনে গিয়ে এসব বললে সে নির্ঘাত এলো পাথারি থাপ্পড় খেত। তাই ফোনে বলাটাই সে নিরাপদ মনে করেছে। কিন্তু এখন ফোনেই মনির রাগে আফসোস করাটা শুনতে পাচ্ছে রামিসা, যেটা তার ভয়ের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। 2 মিনিট হয়েছে সে কথা বলা শেষ করে ফোনে কানে ধরে আছে, কিন্তু মনি তখন থেকেই চুপ করে আছে। মনির এই নীরবতা সে আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, সেটা খুব ভালো করে টের পাচ্ছে রামিসা। তৃতীয়বারের মতো ঢোক গিলে রামিসা আস্তে করে বলল, হ্যালো মনি, কিছু বলছিস না কেন? মনি শান্ত স্বরে খোঁচা দিয়ে বলল,
হ্যাঁ, আমার কিছু বলার নেই। আমার কথা তো তুই গত 1 বছর ধরেই শুনছিস না? ওই কুত্তার কাছেই যা তুই। আমার কথা শুনে করবি কি? যা খুশি তাই কর। গো টু দ্য হেল। বলেই ফট করে কল কেটে দিল মনি। রামিসা হ্যালো বলতে গিয়েও পারলই না। ফোনটা কান থেকে নামিয়ে রামিসা একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে মনির এমন ঠান্ডা রিয়াকশনে সে অবাক হয়ে গিয়েছে। সে তো ভেবেছিল যে মনি ফোনের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা করেই দেবে। যাই হোক, এখন তাকে কালকে রাতের জন্য প্ল্যান করতে হবে। যেহেতু তার শেষ ভরসা মনি কোনো সাহায্যই করলো না, সেহেতু তাকে এখন সেটাই করতে হবে যেটা সে করতে চাচ্ছিলই না। হ্যাঁ, তাকে কাল রাতে বাড়ি থেকে পালিয়ে রাজীবের সাথে যেতে হবে। এটা ছাড়া উপায়ই নেই। উফ, আপনি কি শুরু করেছেন বলুন তো? যা পাচ্ছেন তাই তুলে নিচ্ছেন, হচ্ছে নাকি? আদ্রিকার বলার মাধ্যমেই আয়ান একটা লাল রঙের গাউন হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে নিয়ে নিল। আদ্রিকা আবারও বলে উঠল, আবার লাল? একটু আগেই না ওইখানে শাড়ি থেকে একটা লাল রঙের টপস নিলেন। আদ্রিকার বকাবকিকে পাত্তা না দিয়েই আয়ান ইউন টার্ন মেরে আবার শাড়ির সাইডে গেল। শপিং মলে ঢোকার পর থেকেই আদ্রিকার স্বাধীনতা কেড়ে নিয়েছে আয়ান। সে রীতিমতো শপিং মলের ফিমেল সাইডে এসে যা পাচ্ছে সব তুলে নিচ্ছে। শাড়ি, টপস, গাউন কিচ্ছু বাদ রাখেনি সে। আদ্রিকাকেও কথা বলতেই দিচ্ছে না। আরে আদ্রিকা তো কসমেটিক্স কিনতে এসেছে। সে যদি জানতো এই লোক এখানে এসে এমন পাগলামো শুরু করবে তাহলে সে একাই আসতো। আদ্রিকা অবাক হয়ে যাচ্ছে তার এমন ভাব দেখে। এতগুলো জামা কাপড় কে পরবে ভাই? আয়ানকে তখন থেকে থামানোর চেষ্টা করছে আদ্রিকা, কিন্তু সে বরাবরই ব্যর্থ। আয়ানের মতে লেটেস্ট সব জামা কাপড় সে আদ্রিকার জন্যই নেবে। তাদের পছন্দ হওয়া জামা কাপড় বহন করতে করতে শপিং মলের কর্মচারীরাও রীতিমতো বিরক্তই হয়ে গেছে। আয়ানের পিছু পিছু ঘোরা কয়েকজন ফিমেল স্টাফ ক্লান্ত হয়ে আদ্রিকার দিকে অসহায় চোখে তাকালে আদ্রিকা একটা মেকি হাসি দেয়। আয়ান যখন আদ্রিকার জন্য চতুর্থবারের মতো শাড়ি পছন্দ করতে ব্যস্ত, তখন আদ্রিকা আয়ানের পাশে এসে বলি, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি ফুটপাতে বসে জামা কাপড়ের দোকান দেওয়ার কথা ভাবছেন? এতগুলো কাপড় কাকে পরাবেন আপনি? আয়ান এমন ভাবে তাকালো যেন আদ্রিকা তার কাছে তার জানটাই চেয়ে নিয়েছে। অবাক হয়ে বলল, কে আবার পড়বে? তুমি পড়বে। শোনো, আমি আমার বউকে এক এক দিন এক এক রূপে দেখতে চাই। তুমি এই সব পরে আমার সামনে ঘুরঘুর করবে, আর বারবার আমি সেই মুগ্ধতায় মরে যাব। আদ্রিকা তো মনে মনে বলল, হ্যাঁ হয়েছে, আমার ঠেকা পড়েছে না যে আমি এই সব জামা কাপড় পরে সেজে আপনার সামনে ঘুরঘুর করব, আর আপনি পাগল হয়ে গত পরশুর মতো আমাকে তুলে বিছানায় আছড় মারবেন। নিজের পায়ে নিয়েছে কোরাল মারার মতো এমন বোকামি আমি জীবনে আর করব না। কিন্তু আয়ানের সামনে অসহায় কণ্ঠে এসে বলল, তাই বলে এত গোটা শপিং মলই তো উঠিয়ে নিয়ে যাবেন মনে হচ্ছে। আপনি কি এই বছরে আর শপিং করবেন না বলে পণ করেছেন? টাকা বেশি হয়ে গেছে আপনার? আদ্রিকার প্রশ্নের জবাব না দিয়ে একটু বাম পাশে শাড়ি করে সাজিয়ে রাখা রং বেরঙের নাইটিগুলোর দিকে তাকিয়ে আয়ান আদ্রিকার কানের কাছে গিয়ে বলল, বউ, তোমার জন্য একটা নাইটি নেবে নাকি? আদ্রিকা চোখ বড় করে তাকাতেই আয়ান বলল, না মানে দেখতাম আর কি, ওটা পরে তোমাকে কতটা হট লাগে। যদিও তোমাকে টপস পরলে অনেক হট লাগে, তাও একটু। এবার আদ্রিকা অগ্নি ঝরা চোখে কটমট করে তাকালো আয়নের দিকে। সেটা তোয়াক্কা না করে আয়ান উৎফুল্ল কণ্ঠে আবারও বলে উঠল, তবে জানো, তুমি যখন গোছল শেষে তোয়ালে পরে বের হও না, তখন তোমাকে অনেক বেশি হট লাগে। এতটাই হট লাগে যে আমার ইচ্ছে করে তোমার আবার গোছলের বন্দোবস্ত করে দিই। এবার আদ্রিকা আর নিতে না পেরে হুড়মুড় করে বাম হাত আয়ানের ঘাড়ে রেখে ভর দিয়ে ডান হাতে আয়নের মুখ চেপে ধরে চাপা স্বরেই বলে ওঠে, চুপ করুন অসভ্য নির্লজ্জ ঠোঁটকাটা মানব, চুপ করুন অসভ্য নির্লজ্জ ঠোঁটকাটা মানব, একদম চুপ। এই পাবলিক প্লেসে আর একটা লাগাম ছাড়া কথা বললে আমি আপনার মুখে করলার রস ঢেলে ঠোঁটে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিব বলে দিলাম। বইয়ের ভয়াবহ হুমকি পেয়ে আয়ন একদম চুপসেই গেছে। বাপরে বাপ, তার বইয়ের কত ভয়ঙ্কর একটা হুমকি! ঠোঁটে নাকি আগুন ধরিয়ে দেবে। আদ্রিকার কোনো হুমকিতেই আয়ন ভয় না পেলেও ঠোঁটে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিতে সে ভয় পেয়ে নিটিয়ে গেছে। কারণ ঠোঁটে আগুন ধরিয়ে দিলে সে তার বউকে চুমু খাবে কিভাবে? ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ইহা ছাড়া তার জীবন যৌবন সবই বৃথা। বউকে চুমু খাওয়ার ঠোঁটটা বাঁচাতে তখন থেকে আয়ন ভদ্র ছেলের মতো আদ্রিকার পিছে পিছে চুপচাপ ঘুরছে আর আদ্রিকার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছে। আদ্রিকা কসমেটিক্সের দোকানে ঢোকার আগেই আদেশের সুরে আয়নকে বলল, আপনি এর মধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছেন, হয়তোবা 20 থেকে 30,000 টাকা পার হয়ে গেছে। তাই কসমেটিক্স কেনার সময় আপনি খবরদার একটা কথাও বলবেন না।
আমি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনবো। আয়ান ভদ্র বাচ্চার মতো ঠোঁটে আঙ্গুল রেখে মাথা তোলালো, যার অর্থ সে কথা বলবেই না, যে ভাববেই হোক ঠোঁটটা তো বাঁচাতে হবে। প্রথম 10 মিনিট আয়ান চুপ থাকায় সব কিছু ঠিকঠাক থাকলেও আদ্রিকা যখন লিপস্টিক পছন্দ করছিল তখন আয়ান মিনমিন করে টেনিয়ে বলে উঠল, বউ, একটা কথা বলি। ড্রাগন ফলের কালারের লিপস্টিকটা আদ্রিকা অনেক দিন ধরেই খুঁজছিল। এই দোকানে এই কালারের লিপস্টিক পেয়ে আদ্রিকা খুবই খুশি। খুশির জোয়ারে আদ্রিকা ভুলে গেল আয়নের কথা বলা মানে অসভ্যতমের গোডাউন। তাই হুঁশহারি আয়নকে খুশি মনেই বলে উঠল, বলুন। আয়ন যেন খুবই খুশিই হলো। খুশি মনে উৎফুল্লেই গদগদ হয়ে আদ্রিকাকে বলল, আচ্ছা বউ, শুনেছি এখন লিপস্টিক নাকি চকলেট ফ্লেভার পাওয়া যায়, যেটা থেকে একদম আসল চকলেট ঘ্রাণ আসে। আদ্রিকা লিপস্টিকগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতেই জবাব দিল, হ্যাঁ যাই তো, অনেক ফ্লেভারই পাওয়া যায়। আয়ান বলল, বাহ, গ্রেট। তাহলে তুমি চটপট চকলেট ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভারের কয়েকটা লিপস্টিক নিয়ে নাও তো। আদ্রিকা এবার ভ্রু কুঁচকে বলল, কেন? আয়ান গুরুতর ভঙ্গিতেই বলল, আমি আসলে জিনিসটা চেকে দেখতে চাই, বুঝলে। যদিও তোমার ঠোঁট আমার কাছে এমনিতেই চকলেটের মতো লাগে, তাও সেই ঠোঁটে চুমু খাওয়ার সময় একদম আসল চকলেটের ফ্লেভার পেলে মন্দ হয় না। আদ্রিকা অসহায় চোখে তাকালো আয়ান নামক মানুষটির দিকে। তার এইবার ইচ্ছে করলো নিজেরই ঠোঁটে আগুন লাগাতে। এই লোককে নিয়ে সে কোথায় যাবে? এত কিছু বলার পরও আবার উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। এদিকে আয়নের কোনো হেলদোলি নেই, সে দিব্যি মাথা উঠিয়ে চকলেট ফ্লেভারের বেস্ট লিপস্টিকটাই খুঁজছে। আয়নের এমন ইনোসেন্ট ভাব দেখে আদ্রিকাও আর কিচ্ছু বলতে পারলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে চকলেট, স্ট্রবেরি আর অরেঞ্জ ফ্লেভারের 3টা লিপস্টিক নিয়ে নিল। তাকে অরেঞ্জ ফ্লেভার নিতে দেখে আয়ান তো মহা খুশি। খুশিতে সে বলেই উঠল, বাহ, এই ফ্লেভারও আছে, নাইস ওয়ান। শপিং শেষে আয়ান আর আদ্রিকা মাত্রই লিফটের কাছেই আসছে। এরই মধ্যেই আয়ান বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আদ্রিকার সাথে আলোচনা করছে। আয়ানও আদ্রিকার কথা বলার মধ্যেই হঠাৎ আদ্রিকা থমকে দাঁড়ালো। তার চোখ স্থির হয়ে সামনের দিকে স্থির হয়ে রইল। আয়ান আদ্রিকার এমন থমকে যাওয়া দেখে বলে উঠল, কি হলো বউ, কি হয়েছে তো? আদ্রিকা দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে আয়নেরও কথা বলা বন্ধ হয়ে গেল, মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেল। সামনে ঈশানের বাহু জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ফারজানা। আজ এতগুলো দিন পর এভাবে এখানে ফারজানাকে আশাই করেনি আয়ান আর আদ্রিকা। একে অপরের আচমকা আগমনে 4 জনই স্তব্ধ। সবচেয়ে বেশি স্তব্ধ আদ্রিকা। আজ এত দিন পর আবারও সেই অতীতগুলো মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল তার। আয়নের অসম্মানিত বিয়ে, বাসরাত এই ঘরের বাইরেই কাটানো, আয়নের অবহেলা, ফারজানার করা অপমান, সবকিছু সাদা কালো স্মৃতিতে মস্তিষ্কে ভেসে উঠছে আদ্রিকার। আয়ন হতভম্ব হয়ে ফারজানা থেকে চোখ ফিরিয়ে অসহায় চোখে আদ্রিকার দিকে তাকায়। আদ্রিকা আয়নের দিকে তাকিয়ে আয়নের তাকানোর ভাব দেখে একটু পিচেল হাসে, যার অর্থ সে একদম ঠিক আছে। ফারজানার সাথে কথা বলা তো দূরের কথা, তার মুখোমুখি হওয়ারও কোনো ইচ্ছেই নেই আয়নের। সে শক্ত করে আদ্রিকার হাত ধরে এগোতে থাকে। আদ্রিকাও নির্লিপ্ত হাঁটতে থাকে। তাদের ফারজানাকে পার করার সময় হঠাৎ ফারজানা তাচ্ছিল্য বলে ওঠে, আজকাল মানুষ সেকেন্ড হ্যান্ড ইউজ করেও ভালোই সুখে থাকতে পারছে, তাই না ঈশান? ঈশানও হেসে বলে, ঠিকই বলেছো জান। এরকম জঘন্য নোংরা সম্বোধন শুনে আয়ান থমকে দাঁড়ায়, কিন্তু পিছু ঘুরেই না। চোয়াল শক্ত হয়ে আসে, মস্তিষ্কে আগুন জ্বলতে থাকে তার। আজ ফারজানা মেয়ে না হলে আয়ান তার মুখ ভেঙে দিত। এখনো সে অনেক কিছুই বলতে পারে, কিন্তু ফারজানার সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে তার। আয়ান হঠাৎ খেয়াল করে তার হাতের মুঠোয় থাকা আদ্রিকার হাতের বাঁধন হালকা হয়ে যাচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আদ্রিকা আয়নের থেকে নিজের হাত ছাড়িয়ে ফারজানার দিকে ঘুরে দাঁড়ায়। আয়ানও আদ্রিকার অনুসরণ করে পিছে ঘুরে। আদ্রিকার মুখভঙ্গি দেখে অবাক হয় আয়ান। সে কখনোই আগে আদ্রিকার এমন কঠোর চেহারার মুখভঙ্গি হয়নি। আয়ান যখন অবাক হয়ে আদ্রিকার দিকে তাকিয়ে, তখন আদ্রিকার কঠোর চাহনিতে ফারজানা ও ঈশানও একটু ভ্রু কুঁচকালো। ঈশান একটু ব্যঙ্গ করেই বলল, কি ম্যাডাম, কি দেখছেন এভাবে? সমস্যা নেই ম্যাডাম, আজকাল সেকেন্ড হ্যান্ড জিনিসও ভালোই সার্ভিস দেয়। বলে ঈশান আর ফারজানা একসাথে হেসে উঠল। তাদের হাসি উঠতে দেরি, আদ্রিকার তীরে এসে ঈশানের গালে চর মারতে দেরি হয় না। আদ্রিকার নরম হাতের এত শক্ত একটা চর খেয়ে ঈশানের মাথা ঘোরার মতো অবস্থা। গালে হাত রেখে এসে অবাক হয়ে তাকায় আদ্রিকার দিকে। আয়নও অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আদ্রিকা চর মারতেও জানে। আদ্রিকার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে তো পারলেই ঈশানকে কেটে টুকরো টুকরো করে পদ্মায় ভাসিয়ে দেওয়ার ক্ষমতায় রাখে। ফারজানা রেগিয়ে বলে উঠল, হাউ ডিয়ার ইউ! বলেই আদ্রিকাকে থাপ্পড় মারতে পাল্টা হাত উঠালি
আদ্রিকা খপ করে তার হাতটা ধরে ঘুরিয়ে ফারজানার পিঠে মুচড়ে ধরে। ফারজানা ব্যথায় কুকিয়ে উঠল। আদ্রিকা শক্ত চোখে তাকায় ফারজানার দিকে। আয়নের এবার মনে হলো সে স্বপ্নই দেখছে। এসে কাকে দেখছে? এটা আদ্রিকা? এটা সেই আদ্রিকা যে তার ভয়ে আগে থরথর করে কাঁপতো? এটা কিভাবে সম্ভব? আদ্রিকা চোল শক্ত করে ফারজানার হাতটা মুচড়ে ধরে না চেপিয়ে বলল, আর একটা অহেতুক কথা বললে একদম জিপ টিনে ছিঁড়ে ফেলবো। অনেক নাটক দেখেছি তোর। আরে তোর মতো 2 টাকার মেয়েকে ছেটিয়ে বিদায় করা আমার বাম হাতের ক্যানি আঙ্গুলের খেলা, বুঝলি? কি মনে করেছিলি আমাকে? হ্যাঁ, আদ্রিকার এমন আচরণে ফারজানা অবাক। তার জানা মতে তো আদ্রিকা খুবই ভদ্র, সুশীল, নরম একটা মেয়ে ছিল। হঠাৎ করেই সে এমন চণ্ডী রূপ কোথা থেকে পেল? আদ্রিকাকে দেখেই এবার ফারজানারও ভয় লাগতেই শুরু করলো। আর আয়ান তো হা করে তাকিয়ে রয়েছে। এটা কি তার সেই মিষ্টি বউটা যার ঠোঁটে লিপস্টিক পরিয়ে সে লিপস্টিক খাওয়ার কথা ভাবছিল? আদ্রিকা ফারজানার হাতটা আরেকটু শক্ত করে ধরে আবারও বলে উঠল, ওই দিনগুলোতে আমি ইচ্ছে করেই নীরব ছিলাম, ইচ্ছে করেই সব সহ্য করেছিলাম। কেন জানিস? ওই মানুষটার জন্য। শুধুমাত্র ওই মানুষটার দিকে তাকিয়ে, ওই মানুষটার কথা ভেবে, ওই মানুষটার ভালোবাসার কথা ভেবে আমি চুপ করে সব সহ্য করে গেছি। নাহলে তোকে সাহায্য করাটা আমার পক্ষে খুব একটা কঠিন কাজ ছিল না। আমি ওনাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। এই জন্য ওনার ভালোবাসাকেও সম্মান করি। উনি তো তোকে সত্যিই ভালোবাসতো। আর ঠিক এই কারণেই আমি তোকে ওই সময়গুলোতে কিচ্ছু বলিনি বা বলতে পারিনি। তোকে কিছু করলে উনি কষ্ট পেত, তাই ওনার কথা ভেবে সব কিছু সহ্য করে যেতাম। কিন্তু শেষে তুই কি করলি? ওনার সাথে প্রতারণা করলি, ঠকালি ওনাকে, শুধুমাত্র টাকার লোভে মিথ্যে ভালোবাসার নাটক করলি ওনার সাথে। আদ্রিকার শেষের এই কথাটাই টনক নড়ল আয়ানের। তার মানে আদ্রিকা জানতো যে সে প্রতারিত হয়েছে, সব কিছুই জানতো। কই, কখনো তো এসব বিষয়ে নিয়ে কথা তুলেইনি, তাকে খোটাই দেয়নি। আদ্রিকা ছট করেই ফারজানার হাতটা ঝেড়ে ফারজানা থেকে সরে দাঁড়ালো। তারপর তর্জনী উঁচিয়ে বলল, একটা কথা, তোদের এই নর্দমার ন্যায় ঘটে ঢুকিয়ে রাখ। পাপ পাপ কেউ ছাড়ে না, প্রকৃতির নিয়ম আছে, সেই অনুযায়ী তোরা তোদের পাপের শাস্তি ঠিকই সময় মতো পেয়ে যাবে। আমি বিশ্বাস করি এটা, তাই তোরা এভাবে উঠতে পারছিস। নাহলে তোদেরকে উদ্ধার করতে আমার সময় লাগতো না, মাইন্ড ইট। আর আমি চাইলে তোদের শাস্তিও দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমাদের ভালো থাকা, সুখী থাকাটাই হবে তোদের জন্য সবচেয়ে বড় শাস্তি। তোর গায়ে হাত তুলতেও ঘৃণা লাগছে, নাহলে 2টা থাপ্পড় মারতাম। বলেই আদ্রিকা গট গট করে হেঁটে এসে আয়নের পাশে দাঁড়িয়ে আয়নের বাহু জড়িয়ে ধরে বলে, চলুন যাই, দেরি হয়ে যাচ্ছে। বলেই উল্টো দিকে পা বাড়ালো। আয়নও পুতুলের ন্যায় আদ্রিকার সাথে পা মেলালো, কিন্তু তার বিষয়ে হতবাক হয়ে থাকার মতো চোখ দুটো এখনো আদ্রিকাতেই আবদ্ধ। গাড়ির কাছে এসে আদ্রিকা গাড়িতে উঠতে গিয়েও আয়নের চাউনি দেখে উঠল না। এভাবে কি দেখছেন? আয়ন একইভাবে বলল, আদ্রিকা তুমি? আদ্রিকা ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি জানি, সব জানি। হিমেল আমাকে সব জানিয়েছিল। আয়ান, আমি আপনাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আপনাকে। এই কারণে আপনার ভালোবাসাকে অনেক সম্মান করি। বিশ্বাস করুন, আপনি যে ফারজানাকে ভালোবেসেছিলেন তাতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই, কারণ ওই ঘুরে ফিরে আপনার ভাগ্যে তো এই আমারই নাম লেখা। ভাগ্যের লিখন খণ্ডানো চায় না। আমার রাগ কোথায় জানেন? আপনার সাথে ফারজানার করা প্রতারণায়। সে তো অভাগী, আপনার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারেনি। আর আমি সেই ভাগ্যবতী যার ভাগ্য আগে থেকেই আপনার নামে খোদাই করা রয়েছে। আয়ান তৎক্ষণাৎ আদ্রিকার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো তাকে। আদ্রিকাও তাকে 2 হাতে আগলে নিয়ে আবেশে চোখ বুঝলো। কিছুক্ষণ পর আদ্রিকা ঘাড়ে ভেজা ভেজা উষ্ণতা অনুভব করলো। আদ্রিকা তাকে সরাতে চাইলে আয়ান আবারও শক্ত করে তাকে ধরলো। হয়তো চোখের পানিটাই আদ্রিকার থেকে আড়াল করতে চাইছে। আদ্রিকাও আর জোর না করে করুণ কণ্ঠে বলল, আপনি কাঁদছেন? আয়ান তার ঘাড়ে মুখ ডুবিয়ে ওভাবেই বলল, আমি জীবনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি আদ্রিকা। এই জীবনে নিশ্চয়ই আমার কোনো বড় ধরনের পুণ্য আছে, যার উপসংহার স্বরূপ আমি তোমায় পেয়েছি। আমি ভাগ্যবান যে ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি বউ। পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান পুরুষ আমি। আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, আর আমি ভাগ্যবতী নারী। সকালে নরম আলো আস্তে আস্তে ঘরটাকে আলোকিত করেছে। জানলার পর্দা দিয়ে রোদের কিরণ ঠিকরে পড়ছে ভিতরে। বাতাসে এক ধরনের স্নিগ্ধতা মিশে আছে, যেন প্রকৃতি নিজেই কোনো স্বরের মূর্ছনা বাজাচ্ছে। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, যা শুনে মন ভরিয়ে যায়।
বাইরের বাগানে শিশিরে ভেজা ঘাসগুলো ঝকঝক করছে, আর ছোট ছোট ফুলের গাছগুলো যেন আনন্দে নুয়ে পড়ছে। এই সকলের মিষ্টি অনুভূতিতে মনে হয় যেন সব কিছু নতুন করে শুরু হচ্ছে। হালকা কুয়াশার আস্তরণটা ধীরে ধীরে সরছে, আর তার মাঝে প্রকৃতি তার অপার সৌন্দর্য উন্মোচন করছে। আদ্রিকার চোখের পাতাগুলো একটু একটু করে কেঁপে ওঠে, যেন কোনো সোনালি স্বপ্ন থেকে জাগছে। সে একবার চোখ খুলে আবার চোখ বন্ধ করে, নরম বালিশে মুখটা ঘষে একটু আরাম করে নেয়। পাশেই আয়ান, যার মুখে এখনো অর্ধেক ঘুমের ছাপ লেগেই আছে। তার চোখের পাতা ধীরে ধীরে কেঁপে ওঠে, যেন সে জানে যে সকালে কিছু মিষ্টি অপেক্ষা করছে। আদ্রিকা চোখ খুলেই আয়ানকে দেখে মৃদু হাসে, তার ঘন চোখগুলো আলতো করে আয়ানের মুখে পড়ছে। আয়ান হালকা আলচেমি নিয়ে চোখ মেলে তাকায় এবং আদ্রিকা চোখে চোখ রেখে তারও ঠোঁটে এক টুকরো হাসি খেয়ে যায়। মিষ্টি হেসেই বলে, গুড মর্নিং বউ। তাদের এই মিষ্টি ছোট্ট মুহূর্তটি যেন সকালের এই মিষ্টি পরিবেশের সঙ্গী এক হয়ে গেছে। দুজনের মাঝে এই শান্ত মধুর অনুভূতিটা যেন আর একটু সময় ধরে ধরে রাখতে চায়, ঠিক যেমন সকালের প্রথম রোদ ধীরে ধীরে গায়ে মেখে যায়। আদ্রিকা আলতো করে বিছানা থেকে উঠতে গেলে আয়ান তার হাতটা ধরে একটু টেনে কাছে নিয়ে আসে। আদ্রিকা অবাক হয়ে আয়নের দিকে তাকায়, আর তার মুখে লজ্জার এক টুকরো হাসি খেলে যায়। আয়ান তার হাতের আঙ্গুলগুলো আদ্রিকার আঙ্গুলে জড়িয়ে ধরে। দুজনের হাতের স্পর্শে যেন নতুন এক উষ্ণতা ছড়িয়ে পড়ে। আদ্রিকার চুলের কয়েকটা গোছা তার মুখের উপর এসে পড়েছে। আয়ান নীরবে সেই চুলগুলো সরিয়ে দেয়। আদ্রিকা চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। আদ্রিকা তার চোখের ভাষা বুঝতে পারে, তার মনের গভীরে এক ধরনের স্নেহ আর ভালোবাসার টের বয়ে যায়। আয়ান আলতো করে আদ্রিকার গালে স্পর্শ করে, আর তার ঠোঁটের ঠিক কোনায় এক মিষ্টি চুমু এঁকে দিয়ে বলে, আমার জীবনের প্রত্যেকটা সকাল এমন তুমিময় হোক। আদ্রিকা লজ্জায় একটু সরে যায়, কিন্তু আয়ান হাত ছাড়েই না। তাই সে আয়ানের বুকে মাথা রাখে, যেন এই ছোট্ট মিষ্টি মুহূর্তটি চিরদিনের জন্য ধরে রাখতে চায়। আয়ানও তার হাতের আলিঙ্গন একটু শক্ত করেই ধরে, যেন এই ভালোবাসার মধুর মুহূর্ত থেকে তারা কখনো বিচ্ছেদী না হয়। নীরবতার মাঝে দুজনই হৃদয় কথা বলে। ঘরের বাইরের পাখির কিচিরমিচির ধ্বনি আর নরম রোদের আলো যেন তাদের এই ভালোবাসার মুহূর্তকে আরো সুন্দর করে তুলছে। বেলা গড়ালে আদ্রিকা দুপুরের রান্না শেষ কেবলই ঘরে এসে আলমারি গোছানো শুরু করেছে। সেই মুহূর্তে রামিসা দরজা থেকে উকি মেরে বলল, ভাবি। আদ্রিকা পিছনে ঘুরে বলল, হ্যাঁ রামিসা, ভেতরে এসো, কিছু বলবে? রামিসা ঘরে ঢুকে আদ্রিকার পাশে এসে দাঁড়িয়ে বলল, না ভাবি, তেমন কিছু না। আসলে তুমি কি করছো? আদ্রিকা একটু হেসে বলল, এই তো তোমার ভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। রামিসা ছোট্ট করে বলল, ও। পরক্ষণেই আবার জিজ্ঞেস করলো, ভাবি, ভাইয়া কখন আসবে? আদ্রিকা মিষ্টি হেসে বলল, প্রতিদিন যেই সময় আসে সেই সময়। না মানে রাত 10টার আগেই তো আসবে, তাই না? আদ্রিকা একটু ভেবে বলল, কয়েকদিন আমেরিকায় থাকার কারণে অফিসে অনেক কাজ আটকে পড়েছে। রামিসা রাত 10টার আগে আসতে পারবে না। রামিসা আগের মতোই ছোট্ট করে উত্তর দিল। ও। রামিসার হাব ভাব আদ্রিকার কাছে খুব একটা ভালোই ঠেকলো না। যে মেয়ে সারা বাড়ি মাতিয়ে রাখে, সেই মেয়ে এত মন মরা হয়ে থাকে কেন এখন? মেয়েটা তো এমন চুপচাপ করে থাকে না, কেমন জানি মিয়ে গেছে। রাতের গভীরতা যেন সমস্ত শহরকে একটি অদৃশ্য চাদরে ঢেকে রেখেছে। চারপাশে কোনো শব্দই নেই, শুধু হালকা বাতাসে শো শো শব্দ কানে আসছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা রামিসার কাছে মনে অজানা ভয়ের স্রোত বয়ে যাচ্ছে। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে, যেন এই নীরবতা ভেদ করে কোনো অদৃশ্য বিপদ আসছে তার দিকে। রাস্তায় থাকা স্টিল লাইনের মৃদু আলোয় তার ছায়া আরো দীর্ঘ এবং বিভ্রান্তকর মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে সে একা, নিঃসঙ্গ এবং ভীতু। প্রতিটি মুহূর্ত তার মনে আরো বেশি আতঙ্কের সৃষ্টি করছে। মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটি তার বিপক্ষে, আর সে নিজেই নিজের ছায়া থেকে পালাচ্ছে। সে কাউকে না জানিয়ে আয়ান বাড়িতে ফেরার আগেই বাড়ির পিছনে দরজা থেকে পালিয়ে এসেছে। রামেশা যখন নিজের ভয়ের সাথে লড়াই করছে, ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির শব্দ শোনা যায়। নীরব রাতের মধ্যে সেই শব্দটা আরো গম্ভীর আর ভয়ার্থক মনে হয়। রামিসা ধীরে ধীরে মাথা তুলে তাকায়, তার চোখে আতঙ্ক আর কৌতূহলের মিশেল। গাড়ির হেডলাইটের আলো তার দিকে ধেয়ে আসে, সেই আলোতেই তার মুখটা পরিষ্কার হয়ে ওঠে, ভীত কাঁপা কাঁপা।
গাড়ি ধীরে ধীরে তার সামনে এসে থামে, আর রাজীব গাড়ির জানলা নামিয়ে তাকে দেখে। রাজীবকে দেখে কেন জানি রামিসার ভয় আরো বাড়তে থাকলো। কেন জানি তার মনে হলো এটা ঠিক হচ্ছে না। রাজীব তাকে ইঙ্গিত করে গাড়িতে ওঠায়, আর রামিসা ধীরে ধীরে এগিয়ে আসে। তার ভয়ার্ত চোখ দুটো একটু আশ্বাসের সন্ধানে রাজীবের মুখের দিকে তাকায় থাকে। রাজীব বলল, আরে দেরি করছো কেন, তাড়াতাড়ি উঠে পড়ো। রামিসা চুপচাপ রাজীবের পাশে গাড়িতেই বসে থাকে। গাড়ির ভেতরটা ধীর লহে আধার হয়ে আসছে। কিছু রাস্তা যাওয়ার পর রামিসা বুঝতে পারলো এটা কোনো সাধারণ জনমানব রাস্তায় নয়, আশেপাশে কোনো আলো রেখায় নেই। রামিসা ভয়ার্ত চোখে বলে উঠল, এটা কোন রাস্তা রাজীব? এটা তো একদম জনমানব শূন্য। রাজীব বাঁকা হেসে বলল, আমি শর্টকাট নিয়েছি জান, ডোন্ট ওয়ারি। রাজীবের কথা বলার ধরন রামিসার ঠিকঠাক লাগলোই না। হঠাৎ রাজীব রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে দিল। এই সময় কয়েকটা ছেলে রাজীবের গাড়িতে উঠে পড়লো। রামিসা বুঝতে পারলই না কি হচ্ছে। সে রাজীবকে অবাক হয়ে বলল, এরা কারা রাজীব? আমাদের গাড়িতে কেন উঠছে? রাজীব ছেলেগুলোর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ভয় পেও না রামিসা, এরা আমার বন্ধু, এরাও যাবে আমার সাথে। বলেই রাজীব আবার গাড়ি স্টার্ট করলো। রামিসার এবার হাত পা ভয়ে কাঁপতে থাকলো। একদমই ঠিকঠাক লাগছেই না তার। ছেলেগুলোকে দেখতে খুব একটা ভালো মনেই হয় না, কেমন কামুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। হঠাৎ রাজীব গাড়ি থামিয়ে দিল। প্রথমেই রামিসা কিছু বুঝে উঠতেই পারেনি। সে কাঁপা কণ্ঠেই বলল, কি হলো রাজীব, গাড়ি থামালে যে? ধীরে ধীরে রাজীবের মুখের ভঙ্গিমা এবং তার তীব্রতা বদলে যেতে লাগলো। রামিসার মনে অজানা আতঙ্কের ছায়া পড়তে শুরু করলো। তার হৃদস্পন্দনের গতি বাড়ছে। রাস্তার পাশের দৃশ্যগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ করে রামিসা অনুভব করলো রাজীব সহ বাকি ছেলেগুলোর চোখের দৃষ্টি কিছু একটা ভয়ঙ্কর লক্ষণ করছে। তার সারা শরীরে এক ধরনের শীতল ভীতি ছেয়ে গেল। সে বুঝতে পারলো কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। তার হৃদস্পন্দন বেড়ে গেল, শরীরের প্রতিটি পেশি সংকুচিত হলো। রাজীব গাড়ির মধ্যে রামিসার দিকে এগিয়ে গেল। রামিসা চিৎকার করে উঠল। গাড়ির ভিতর সেই চিৎকার প্রতিধ্বনিত হলো, কিন্তু বাইরের পৃথিবী তখন শান্ত। এক নির্জীব রাস্তা ধরে তারা চলছে। রাজীবের চোখে এখন হিংস্রতা ফুটে উঠেছে। বাকি ছেলেগুলো হাসতে শুরু করলো। সে রামিসার মুখ চেপে ধরতে চাইলো, কিন্তু সেই সময় কেউ তৎক্ষণাৎ রাজীবের মাথায় জোরে একটা ঘুষি মেরে রামিসার থেকে সরিয়ে নিল। বাকি ছেলেরাও চমকে গেল। রামিসা তার খিচে বন্ধ করা চোখ খুলে ফেলল। সেই মুহূর্তে গাড়ির সামনের হেডলাইনের আলোয় উদ্ভাসিত হলো এক পরিচিত অবয়ব। সে আগন্তুকের অবয়বের দিকে তাকিয়ে রামিসা যেন আশার আলো খুঁজে পেল। রামিসা বিড়বিড় করে অস্ফুট স্বরে বলে উঠল, হিমেল,